মারামারির মামলা কিভাবে করতে হবে? এই প্রশ্নের উত্তরটা জানার জন্য আমাদেরকে এখন 4টা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানতে হবে। আর এই 4টা প্রশ্ন হলো: 1 নাম্বার, মারামারির মামলা কোন আইনের কত ধারা করতে হবে এবং এর কি শাস্তি হবে। তারপর 2 নাম্বার, এই মামলা করতে কি কি কাগজপত্র লাগবে। তারপর 3 নাম্বার, এই মামলা কে করতে পারবো। তারপর 4 নাম্বার, এই মামলা কোথায় করতে হবে। হ্যালো ভিউয়ার্স, আমি অ্যাডভোকেট মাহমুদুন নবী, এবং এই সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি আমার কমেন্ট বক্স প্রশ্ন করবেন, আমি তার উত্তর দিতে চেষ্টা করব। 1 নাম্বার, মারামারির মামলা কোন আইনের কত ধারা করতে হবে এবং এর কি শাস্তি হবে। তো মনে করেন একজন ব্যক্তি আপনাকে মারলো, এখন তো আপনার মামলা করার সিদ্ধান্ত নিলেন, তাই না? তো প্রথম যেটা করবে সেটা হলো কি, আপনি একজন ভালো আইনজীবীর সাথে পরামর্শ করলে কিন্তু আপনার মামলাটা সুন্দর করে করতে পারবেন। তো মনে করেন একজন ব্যক্তি আপনাকে চর থাপ্পড় মারলো, বা লাঠি দা বাড়ি মারলো, হাতে মারলো, পায়ে মারলো, পিঠে মারলো, মারে কী করলো, একবার ফুলা নিল, আর ওই ফুলার রঙটা হলো নীল রং, যেটাকে আমরা বলি নীলা ফুলা জখম। কোনো কাটাছেড়া করে নেই কিন্তু, বা শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ হানিও নেই। যদি এই ধরনের সাধারণ আঘাত করে তাহলে এই ক্ষেত্রে ধারা হইব দণ্ডবিধি আইনের 323 ধারা, আর এই ক্ষেত্রে সাজা হইব সর্বোচ্চ 1 বছর। কিংবা ধরেন আপনাকে একটা ধারালো অস্ত্র মারলো, শরীরের হাতের মধ্যে বা পায়ের মধ্যে বা পিঠের মধ্যে পোষ মারলো, এবং রক্তাক্ত যখন হইলো, রক্ত পড়লো, তারপর ডাক্তার কী করলো, 2টা 3টা 4টা 5টা সিলি দিল। যদি এই ধরনের কেউ আঘাত করে তাহলে ওই অপরাধীর সর্বোচ্চ 3 বছর কারাদণ্ড হইব, অথবা যে কোনো পরিমাণ টাকা জরিমানা হইব, অথবা কারাদণ্ড ও জরিমানা 2টা হইতে পারে। আবার ধরেন আপনাকে এরম মারলো, আপনার শরীরের কোনো অঙ্গের ক্ষতি হয়ে গেল এবং ওই অঙ্গটা কোনো কাজ করে না। যেমন ধরেন মায়ের কারণে আপনার একটা চোখ কানে রোগা, আপনার চোখে দেখেন না, বা আপনার 2টা দাঁত পুরে রোগা, বা কানে আপনার শোনেনি না, বা আপনার একটা হাতের আঙুল কেটে গেল, বা এরম বাড়ি মারলো আপনার হাতের হাড্ডি ভেঙে আসছে গা, হাড্ডি এক জায়গায় ভেঙে আরেক জায়গায় সরে গেছে গা। আপনার শরীরে যে গুরুত্বপূর্ণ অঙ্গ আছে, যেমন ধর মাথার মধ্যে কূপ মারছে, 5-6টা সিলি পড়ছে, এই ধরনের কেউ যদি গুরুতর আঘাত করে তাহলে এই ক্ষেত্রে আপনাকে মামলা করতে হইব দণ্ডবিধি আইনের 326 ধারা, আর এই ক্ষেত্রে সাজা হইব সর্বোচ্চ 10 বছর, এবং সেই সাথে তার জরিমানা হইব। আবার ধরেন তারা যে মারল আপনাকে, আপনার সাথে একটা মহিলা ছিল, সে আপনার স্ত্রী বা বোন বা মা, মোটকা যে মহিলা ছিল, তারা বললো কি, ওই মেলারে যুদ্ধ টানানি করলো, তার শরীরে যে জামা কাপড় পরা ছিল এগুলো টান্দা সব ফারিয়ে দিল, এগুলো নিয়ে সব টানটানি করলো। তার মানে কি, তারে শ্লীলতাহানি করছে, আর এর জন্য মামলা করতে হইব দণ্ডবিধি আইনের 354 ধারাতে। আর এর জন্য ওই অপরাধীর সাজা হইব সর্বোচ্চ 2 বছর, অথবা জরিমানা, অথবা কারাদণ্ড এবং জরিমানা 2টি হইতে পারে। আবার ধরেন যখন তারা আপনাকে মারে তখন আপনি কেউ ছিলেন, আপনি ছিলেন বাড়ির ভিতরে বা অফিসে ছিলেন, আর এই যে তারা কি করলো, আপনাকে না বইলা আপনার সীমানার ভিতরে তারা ঢুকে গেল। তার মানে কি, আপনার বাড়িতে অবৈধ অনুপ্রবেশ করলো, আর এই জন্য আপনি দণ্ডবিধি আইনের 438 দ্বারা সংযুক্ত করতে পারবেন, আর এই জন্য ওই অপরাধীর সর্বোচ্চ 1 বছর কারাদণ্ড হইব, অথবা 1000 টাকা জরিমানা হইব। আবার ধরেন তারা আপনার ঘর ঢুকলো, ঢুকে আপনার মারলো, আর মারার পাশাপাশি কী করলো, আপনার যে আসবাবপত্র আছে ঘরে, টিভি, ফ্রিজ, সুকেস, এগুলো তারা ব্যাংকে তছনছ করে নিল। ধরেন আপনার 1 লাখ টাকার ক্ষতি করলো, আর এই ক্ষেত্রে আপনি দণ্ডবিধি আইনের 427 ধারায় সংযুক্ত করতে পারবেন। আবার ধরেন যখন আপনাকে মারে ওই অপরাধী কিন্তু একজন ছিল না, তার লগে আরো 5-6 জন দাঁড়া দিচ্ছে, কিন্তু আপনি দেখছেন, বা 5-6 জন একত্রিত হয়েছে। তার মানে কি, তার একটা অবৈধ সমাবেশ করলো, আর এই অবৈধ সমাবেশের জন্য আপনি আপনার মামলার সাথে 143 ধারা সংযুক্ত করতে পারবেন। আবার ধরেন আপনার যে তারা মারলো, তারপরে একটা প্ল্যান ছিল, সেই প্ল্যানটা কি, আপনার মেরে ফেলাইব, কিন্তু আল্লাহর রহমতে আপনার বাচ্চা গেছেন, আর আপনার যে আঘাত করছে না, আপনার মাথায় 4-5টা কূপ পড়ছে, একটা আঙুল কেটেছে গা, হ্যাঁ, পিঠে মধ্যে কূপ মারছে, মানে আপনাকে যদি আর একটু সময় পাইতো মেরে, তাহলে এই ক্ষেত্রে আপনি অ্যাটেম্প টু মার্ডারের ধারা সংযুক্ত করতে পারবেন, আর এটা হলো দণ্ডবিধি আইনের
307 ধারা। আবার ধরেন একজন ব্যক্তি আপনার মারলো, আর তার লোক আরো 4-5 জন আসলো, এরা করলো কি, তারা সহযোগিতা করলো, যেমন আপনার হাতে একজন ধরলো, আর যে মেন হ্যাঁ মাথা বাড়ি মারলো, এরকম হয় কিন্তু। মানে অপরাধীকে আরো 4-5 জন সহযোগিতা করার জন্য লোক থাকে। তার মানে কি, তারা হলো সহযোগী অপরাধী। আর এই ক্ষেত্রে আপনি এই সহযোগী অপরাধীকেও মামলার মধ্যে সংযুক্ত করতে পারবেন। আর এই ক্ষেত্রে ধারা হইব দণ্ডবিধি আইনের 107 ধারা। আবার ধরেন তারা মারতে এসে আপনারে, তো মারার সময় কী করলো, হাতের মধ্যে বাঁশ লইছে, চাপাটি লইছে, তাও লইছে। তার মানে কি, পূর্ব পরিকল্পনা। তার মানে হেরা পূর্ব পরিকল্পনা করে এসে আপনার পায়ে শেষ করলো বাসকা। এর জন্য আপনি আপনার মামলায় দণ্ডবিধি আইনের 34 ধারা সংযুক্ত করতে পারবেন। এই ইত্যাদি ইত্যাদি ধারা সংযুক্ত করে আপনি ওই আসামিদের নামে মামলা করতে পারবেন। তবে একটা জিনিস খেয়াল করবেন, যদি কোনো অপরাধের বর্ণনা আপনি না দেন, যদি কোনো অপরাধের ধারা আপনি না দেন, তাহলে কিন্তু ওই বিষয়ে বিচার হইব না। যেমন ধরুন আপনার ঘরের আসবাবপত্র ভাঙচুর করে 1 লাখ টাকা ক্ষতি করছে, এই ধারা আপনি মামলার মধ্যে সংযুক্ত করলেন না, তাহলে এই যে 1 লাখ টাকা ক্ষতি করলো আপনার ঘরের জিনিসপত্র ভাঙ্গা, এটা কিন্তু আপনি বিচার পাইবেন না। সুতরাং যেই সকল অপরাধ হইব সেই সকল অপরাধগুলো সব একত্র করিয়া আপনাকে ধারাগুলি সমন্বয় করিয়া সংযুক্ত করিয়া মামলা করতে হইব। এবার 2 নম্বর প্রশ্ন, এই মামলা করতে কি কি কাগজপত্র লাগবে? তো এটার উত্তর হইল, যেহেতু এটা একটা মারামারির মামলা, তাহলে আপনার যে মারছে তার প্রমাণটা কি? তার তো কোনো প্রমাণ আপনার কাছে নাই। এই জন্য আপনাকে কী করতে হবো, আপনাকে মারার সাথে সাথে আপনাকে গিয়া কোনো ক্লিনিকে বা কোনো হাসপাতালে বা কোনো ডাক্তার কাছে গিয়া চিকিৎসা করাতে হবো। তো সবচেয়ে ভালো হলো সরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসা করলে সবচেয়ে ভালো। চিকিৎসার জন্য কী হবো, আপনি কিছু কাগজপত্র পাইবেন, যেমন আপনার হাসপাতালে ভর্তি হইলেন তাহলে একটা ভর্তি সিট পাবেন। আর তারপরে প্রাথমিকভাবে আপনি কী কী ওষুধ খাইতে হবো তার জন্য ডাক্তার একটা প্রেসক্রিপশন লিখে দিব, কিছু ওষুধ কথা লিখবো, কিছু ইঞ্জেকশন কথা লিখবো, তা আপনার কাগজ পাইলেন। আবার ধরেন আপনাকে যদি কোনো কিছু টেস্ট করতে হয়, ওই প্রেসক্রিপশন লেখা থাকবো যে আপনাকে এই টেস্ট করতে হবো, রক্ত টেস্ট করতে হবো, এইটা টেস্ট করতে হবো, কিন্তু লেখা থাকবো, এই কাগজটা পাইবেন। আবার যদি আপনাকে এক্স রে করতে দেয়, যে আপনার হাত ভেঙে গেছে গা, আপনার ব্যথা করতেছে, ডাক্তার তখন কী হবো, এটা এক্স রে করতে হবো, তাহলে আপনার এক্স রিপোর্টটা পাইবেন। তার মানে কি, কিছু কাগজপত্র কিন্তু আপনার কালেকশন হয়ে গেল। আবার আপনার যে মারলো, এই যে আপনার শরীরে বিভিন্ন জায়গায় যে আঘাত করলো, কিংবা আপনার আসবাবপত্র যে ভাঙচুর করলো, এগুলো সব কী করবেন, এগুলো সব মোবাইল দিয়ে ছবি তুলবেন, আবার ভিডিও করবেন। তারপর যে আপনারা হাসপাতাল নিয়ে চিকিৎসা করলো, যে মাথা সিঁড়ি করলো, শরীরে সিঁড়ি করলো, এগুলো সব কী করবেন, এগুলো সব মোবাইলের ছবি তুলবেন, ভিডিও করবেন। আবার আরেকটা বিষয় হলো কি, ওই যে আপনার ঘরে ঢুকলো, ঢুকে কী করলো, আলমারি ভাঙচুর করলো, কিংবা মনে করেন যে যাইবার সময় ভুলে একটা লাঠি থুয়ে গেল গা বা একটা দাও থুয়ে গেল গা, আপনি কী করবেন, এগুলো ধরবেন না, কিন্তু এগুলো সবাই খেয়ে দিবেন। আপনি যে মামলা করবেন, মামলা করার যে তদন্ত কর্মকর্তা উনি কিন্তু আসবো, উনি এসে এগুলো সব দেখবো। তারপর উনি এসে কী করবো, উনি এসে একটা মানচিত্র করবো, একটা সূচিপত্র করবো, ওখানে সব লিখবো উনি কী কী আলামত পাইলো, কোন জায়গায় কী কী পাওয়া গেল, এগুলো সব লিখবো। এগুলো নষ্ট করবেন না, যে আমরা থাকবো পড়া এমনি পড়ে থাকবো, কারণ এগুলি মামলার ঘটনার প্রমাণ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ সাক্ষ্য হিসেবে কাজ করব। যখন মামলা করবেন এগুলো জমা দিয়ে আপনি মামলা করতে পারবেন। তার মানে কি, এই ছবি দিয়া, এই ভিডিও দিয়া আপনি ঘটনা সহজে প্রমাণ করতে পারবেন। তারপর যিনি মামলা করবো তার জাতীয় পরিচয়পত্র লাগবো বা তার জন্মসনদ লাগবো। এবার 3 নম্বর প্রশ্ন, এই মামলা কে করতে পারবো? তো যেহেতু আপনারা মারছে, তো আপনি যদি 2-1 দিন চিকিৎসা করার পর সুস্থ হয়ে যান, এই মামলা আপনার করতে পারবেন। কিংবা ধরেন আপনাকে এরম মেল মারছে, আপনার বিছনা কাইতে হয়ে রয়েছে বা হাসপাতালে ভর্তি, লড়াচড়া করতে পারেন না, ডাক্তার বলেছে আপনাকে সম্পূর্ণ বেড রেস্ট থাকতে হইব, তাহলে মামলা কী করবো, তাই না? এরকম একটা প্রশ্ন আপনার মনে জাগবো। তো এই ক্ষেত্রে যেটা হইব সেটা হলো কি, আপনার পক্ষে আপনার যে কোনো আত্মীয় স্বজন, আপনার ছেলে মেয়ে, বাবা মা, ভাই বোন, যে কেউ এই মামলা করতে পারবো। তবে এই ক্ষেত্রে যিনি মামলা করবো তার জাতীয় পরিচয়পত্র লাগবো কিন্তু, কিংবা তার জন্মসনদ লাগবে। এবার 4 নম্বর প্রশ্ন, এই মামলা কোথায় করতে হবে? তো প্রথমত হইল, এই যে ঘটনা যে এলাকা ঘটলো, ওই এলাকায় যে থানা অবস্থিত, ওই থানায় আপনার মামলা করতে হবে, বা আপনার পক্ষে যে কেউ মামলা করতে হবে। কিংবা আপনি বর্তমানে যেখানে বসবাস করেন ওই এলাকাটা যে থানার অন্তর্গত, আপনি সেই থানায় গিয়ে মামলা করতে পারবেন। এখন প্রশ্ন দ্বারা, থানা কি মামলা নিব? হ্যাঁ, এটা একটা ভালো চিন্তা ভাবনা। অনেক সময় থানা মামলা নেয় না, বিভিন্ন কারণ থাকতে পারে।
কোনো উপর মহল তো ফোন করা, মামলা নেয় না, আর যারা আসামি তাদেরকে পুলিশের সাথে তার সক্ষতা আছে, এই ইত্যাদি ইত্যাদি কারণ হতে পারে। থানা তখন মামলা নিতে চায় না, তখন আপনি কী করবেন? তখন আপনি সরাসরি কোর্টে চলে যাবেন। কোর্টে একজন আইনজীবী ধরবেন, সেই আইনজীবীকে সব কিছু বুঝিয়ে বলবেন, আপনার কাগজপত্র যা যা আছে, ওই যে আপনার ভর্তি রিসিপ্টটা, তারপর ওষুধের প্রেসক্রিপশন, এক্সরে রিপোর্ট, তারপর এগুলি সব উকিলে দেখাবেন। উকিল তখন কী করবো? উকিল তখন এইগুলি সব মিলায় একটা মামলার দরখাস্ত রাখবো, আর একটা ওকালতমা নিব। সেই ওকালতমা আপনি স্বাক্ষর দিবেন, আর উকিল সাহেব স্বাক্ষর দিব। তারপর যেদিন মামলা করবো সেদিন আপনাকে পড়ে যাইতে দিব। তারপর আপনার ডাকবো, তারপর আপনি কী করবেন? কোর্টে কাঠগড়ে খাড়াইবেন, আর এই লগে আপনার উকিল সাহেব থাকবো। তখন কোর্ট আপনাকে কয়েকটা প্রশ্ন করতে পারে, এই ঘটনা কে ঘটাইছে, আসামিদের নাম কি, এই ঘটনা কেমনে ঘটলো, কবে ঘটলো, এই ধরনের কিন্তু আপনার প্রশ্ন করবো। তবে এটা নিয়ে কোনো টেনশন নেই, কারণ কি আপনার উকিল আছে, তো আপনার উকিল আপনি ক্ষেত্রে সহযোগিতা করবো। তারপর কোর্ট কী করবো? মামলা নিয়ে নিব, নিয়ে কী করবো? তখন কোর্ট এই মামলাটা নিয়ে হয়তো থানারা করতে পারে যে তদন্ত করো, বা অন্য কোনো প্রতিষ্ঠান বলতে পারে এটা তদন্ত করো, তদন্ত করে একটা প্রতিবেদন জমা দাও, এটা কোর্ট একটা প্রতিবেদন চাইতে পারে। কিংবা কী করতে পারে? ওই আসামির নামে সম্মন দিতে পারে, অর্থাৎ একটা তারিখ দিব, ওই তারিখের মধ্যে আসামিগুলো সব করে হাজিরা দিতে দিব। যদি ওই তারিখে না আসে তাহলে তাদের নামে ওয়ারেন্ট দিয়ে যাবো। কিংবা আসামিগুলোর নামে সরাসরি ওয়ারেন্ট দিতে পারে, থানাকে বলতে পারে যে আসামিদের গ্রেফতার করে নিয়ে আসো। এইভাবে আপনি মামলা করতে পারবেন। তো এই ছিল আজকে প্রশ্নোত্তর পর্ব। আজ এই পর্যন্তই।